হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো ইউরোপের একটি স্যানজেনভুক্ত দেশ, সেটা হচ্ছে গ্রিস। গ্রিস সম্পর্কে আমি আজকে আপনাদেরকে আপডেট দিব। গ্রিসে আপনারা কেন আসবেন, কিভাবে আসবেন, এখানে কেমন সুযোগ সুবিধা রয়েছে, এখানে আপনি কি কি উপায়ে আসতে পারেন, এখানে আসলে আপনি কত টাকা স্যালারি পাবেন, এখানে আপনার আসতে কেমন খরচ হবে, কিভাবে আবেদন করবেন, কার মাধ্যমে আবেদন করবেন, একটু যেটা আছে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। সো ফার্স্ট অফ অল আমি বলি গ্রিসের ছোট্ট একটা পরিচিতি। আপনারা যারা হিস্টোরিক্যাল বিষয়ে জ্ঞান রাখেন তারা সবাই জানেন যে গ্রিস একটা প্রাচীন শহর এবং এর রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স। এটা অনেক সুন্দর একটা দেশ এবং আবহাওয়া অনেকটাই ভালো। ইউরোপের যে অন্যান্য দেশগুলো সেনজেনভুক্ত আছে তার থেকে আবহাওয়াটা অনেক ভালো। এখানে জনসংখ্যা মোটামুটি আপনার অ্যারাউন্ড 5 মিলিয়নের মতো, আর এর আয়তনটা মোটামুটি 1,20,000 বর্গ কিলোমিটার আশেপাশে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে গ্রিস সরকার এবং বাংলাদেশ সরকার একটা যৌথ চুক্তির মাধ্যমে প্রত্যেকটা বৎসর বাংলাদেশ থেকে তারা 4,000 করে কর্মী নেওয়ার একটা প্রস্তাব রাখছে, বাট এটা এখনো বাস্তবায়িত হয়নি। ইনশাল্লাহ এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল আসি যে গ্রিসে আপনি আসলে কি কি উপায়ে আসতে পারবেন। ফার্স্ট অফ অল আমি বলবো আপনি আসলে বিজনেস ভিসা, আপনি আসলে স্টুডেন্ট ভিসা, আপনি আসলে ট্যুরিস্ট ভিসা, অ্যান্ড দেন ওয়ার্ক পারমিট ভিসা। আজকে আমরা বেসিক্যালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। সো এই চারটা মাধ্যমে আপনারা চাইলে গ্রিসে আসতে পারবেন। সো এখানে আসতে হলে আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সেখানে অ্যাজ ইউজুয়াল ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো এখানে যেরকম ডকুমেন্টস গুলো লাগে ঠিক এখানেও ঠিক এরকম ডকুমেন্টস গুলো লাগবে। ফার্স্ট অফ অল আপনার একটা পাসপোর্ট, দেন আপনার ইউরোপিয়ান স্টাইলের কয়েক কপি ছবি, দেন আপনার কভার লেটার, দেন আপনার সিভি, দেন আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটার সনদপত্র, যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তো তাহলে শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট। এই কয়েকটা বেসিক জিনিস হলে আপনি আবেদন করতে পারবেন। আমি ভিডিওটাকে দুটো অংশে বিভক্ত করব। ফার্স্ট অফ অল আমি বলবো যে সরকারিভাবে আপনারা কিভাবে যেতে পারবেন এবং লোকাল ভাবে কিভাবে যেতে পারবেন। ফার্স্ট অফ অল সরকারিভাবে যে আপনি আসতে পারবেন সে বিষয়ে কিছু কথা বলি। এটা গভর্নমেন্ট চুক্তি করেছে, কারণ হচ্ছে যে আপনার বিগত দিনে যারা গ্রিসে বাংলাদেশি ভাইয়েরা আছে তারা অনেক হার্ডওয়ার্ক এবং অনেক কঠোর পরিশ্রমী। তো তাদের কাজের পরিপ্রেক্ষিতে তাদের উপর খুশি হয়ে গ্রিসের গভর্নমেন্ট বাংলাদেশি গভর্নমেন্টকে একটা প্রস্তাব রাখে। সেই ধারাবাহিকতায় প্রত্যেক বছর বাংলাদেশ থেকে তারা 4,000 কর্মী নেওয়ার একটা ডায়লগ ওপেন করেছে। আই মিন একটা আলাপচারিতা ওপেন আছে, বাট এটা এখনো বাস্তবায়িত হয়নি। বাট এটা কবে থেকে শুরু হবে সেটা যদি শুরু হয় তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি সরকারি মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচটা অনেকটাই কম হবে। আর এখানে আপনি আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসতে পারবেন, আই মিন 5 বছরের জন্য। আর এখানে যদি আপনি সরকারিভাবে আসেন সো এই 5 বছরের ভিতরে আপনি একটানে স্টে করতে পারবেন না, আপনাকে কোনো বৈধতা দিবে না। 5 বছর পর আপনাকে বাংলাদেশে অথবা অন্য কোনো একটা দেশে চলে যেতে হবে। আর আপনি যে 5 বছরের সরকারিভাবে আসার যে ভিসাটা পাবেন সেটা বেসিক্যালি কোনো স্যানজেন ভিসা হবে না, সেটা একটা জাস্ট নর্মাল ভিসা হবে। আপনি এই ভিসা দিয়ে চাইলে স্যানজেনের অন্য কোনো দেশেও যেতে পারবেন না। আর এখানে আসলে আপনি 1 বছরের থাকার পর আপনাকে আর আই মিন আপনার 1 বছরের ভিতর আপনাকে 3 মাস ছুটি দিবে। আপনাকে এই ছুটিটা বাধ্যতামূলক, আপনি চাইলে বাংলাদেশে এসে কাটাতে পারবেন অথবা আপনি চাইলে অন্যান্য দেশে গিয়েও কাটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই স্যানজেনের ভিসা নিতে হবে এক্সেট্রা এক্সেট্রা। বাট আপনাকে 1 বছরের ভিতরে 3 মাসের ছুটি কাটাতেই হবে। তো যদি এগুলো আপনি না করেন তাহলে আপনার কি হবে, তাহলে আপনার ভিসাটা বাতিল হয়ে যাবে। এটা হলো সরকারি মাধ্যমে যে আসার ক্রাইটেরিয়াটা সেটা, এবং সেটা বেসিক্যালি
সিজনাল ওয়ার্কের উপরেই আসতে পারবেন। তো চলুন এবার আসা যাক যে আপনি চাইলে এজেন্সির মাধ্যমে বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সি, নর্মাল এজেন্সি, যে অথরাইজড এজেন্সি, থার্ড পার্টি মাধ্যমে যদি আপনি আসতে চান ওয়ার্ক পারমিট বিষয়ে, তাহলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কি কি কাজের চাহিদাটা আপনার বেশি রয়েছে সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে ডকুমেন্টসগুলো সেম আপনার সরকারিভাবে আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানেও ঠিক সেটাই লাগবে। বাট আমি আপনাদেরকে বলবো যে দেখেন, বিগত দিনে একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে গ্রিসের ভিসার জন্য আপনারা ইন্ডিয়া বা অন্য কোনোখানে যেতে হবে না। গ্রিসের ভিসার জন্য আপনি চাইলে ঘরে বসে বাংলাদেশ থেকে আপনি আপনার ভিসার এভরিথিং কার্যক্রম সবকিছু পরিচালনা করতে পারবেন। ঢাকায় গ্রিসের একটা কনসুলেন্ট অফিস রয়েছে, সেখানে আপনি আপনার আনুষঙ্গিক সব কার্যক্রমগুলো শেষ করতে পারবেন। তো এবার এসে যে আপনি যদি থার্ড পার্টি মাধ্যমে যান তাহলে আপনার কি কি বেনিফিট গুলো থাকতে পারে বা কি কি অসুবিধাগুলো হতে পারে। ফার্স্ট অফ অল আমি বলবো, এখন আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন তারা একটা ভিসা প্রসেসিং এর যে একটা জটিলতা, এই জটিলতা আপনার গ্রিসের জন্য নেই। তার কারণ হচ্ছে এখানে স্পষ্ট করে বলা আছে, আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন, এখানে আপনি 3 কর্মদিবসের ভিতরে আপনার ভিসাটার রেজাল্ট জানতে পারবেন। যদি আপনার সবকিছু ওকে এবং হয়ে থাকে তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন। আর এখানে আপনার খরচের যে বিষয়টা, ভিসা ফিটা, এটা দুইটা ভাগে বিভক্ত, একটা সিঙ্গেল এন্ট্রি, একটা ডাবল এন্ট্রি। বাট দুটোটার ক্ষেত্রেই জাস্ট আপনার 60 ইউরো খরচ হবে। এটা অনেক একটা সুসংবাদ এবং অনেক খুশির একটা খবর। এই 60 ইউরোকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে বেসিক্যালি মোটামুটি 6-7 হাজার, এটা ডিপেন্ড করে আজকে কত টাকার রেট চলতেছে এটার উপর, বাট এরকম একটা খরচ হবে। সো এটা অনেক ভালো একটা অপরচুনিটি। বাট আমি আপনাদেরকে বলবো, গ্রিস নিয়ে বাংলাদেশে খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে, যার জন্য আপনি যদি গ্রিসে আসতে চান তাহলে আপনাকে একটু ভালোভাবে জেনে বুঝে একটু ঘাটিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন এজেন্সিগুলা বিগত দিনে গ্রিস নিয়ে কাজ করছে এবং তাদের পূর্বের হিস্ট্রিগুলা কেমন, এগুলা। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা চাইলে যে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যদি কেউ গ্রিসে থাকে সেইখান থেকে একটা পারমিট ম্যানেজ করার জন্য, তাহলে আপনার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনার প্রতারণার হাত থেকেও বেঁচে যাবেন। সো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আপনার খরচটা কেমন হতে পারে। আপনি যদি কোনো থার্ড পার্টির মাধ্যমে আবেদন করেন তাহলে খরচটা ডিপেন্ড করবে তার উপর। আর এজেন্সির মাধ্যমে যদি আবেদন করেন, বাংলাদেশে এখন মোটামুটি আপনার 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে। সো এবার আসা যাক যে কাজের যে বিষয়টা, কি কি কাজের অপরচুনিটি এখানে রয়েছে। এখানে আমি হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, বাট আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সরাসরি এখানে গিয়ে আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, বাট আমি সিংহভাগটার কথা বলে দিই। সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, সেটা হচ্ছে আপনার সিজনাল ভিসা, মোটামুটি এই কাজগুলোই আপনার সিংহভাগ। বাট এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, এই দুইটার ভিতরে আপনি চাইলে অনেকগুলোকে ফেলতে পারেন। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট জব, এটা হচ্ছে আপনার সিজনাল যে জবটা সেটা হচ্ছে ফুড পিকিং, এবং এগ্রিকালচার যে জবগুলো সেটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে আমরা এটা বুঝি যে হয়তো বা অনেক হার্ড ওয়ার্ক না, এখানে মেশিনারিজ দিয়ে কাজ করা হয়। কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিতরে আপনার রুট কনস্ট্রাকশন, আপনার বিল্ডিং কনস্ট্রাকশন, বিভিন্ন প্রকারের কাজ রয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে পুরোটা দেখতে পারেন এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে। বাট আমি আপনাদেরকে বলে দিব যে এই ওয়েবসাইটে আপনারা সেই কাজের উপরেই ফোকাসটা করবেন যেটা সদ্য আপলোড করা হয়েছে। এখানে ডেট, তারিখ সব দেওয়া থাকে। সো এবার তো গেল আপনার সবকিছু মোটামুটি আপনি গুছিয়ে নিলেন। এবার হচ্ছে আপনার ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা আমি আগেও বললাম যে
এটার জন্য আপনার ইন্ডিয়া বা অন্য কোনোখানে যেতে হবে না। আপনি চাইলে ঢাকাতে আপনার কনসুলেট অফিস রয়েছে, এখানে আপনি আপনার সব কিছু করতে পারবেন। এখানে ছোটখাটো একটা ইন্টারভিউ হয়, বাট আমি আপনাদেরকে বলবো যে আপনার যে ওয়ার্ক পারমিট, আপনার যে অ্যাকোমোডেশন, আপনার যে কন্ট্রাক্ট ফর্ম, এই সব কিছু আপনি একটু পারলে রিডিং পড়ার চেষ্টা করবেন এবং এগুলোর ব্যাপারে আপনি একটা সাধারণ নলেজ রাখার চেষ্টা করবেন। বিকজ আপনাকে যখন ইন্টারভিউ আপনাকে প্রশ্ন করা হবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা, যাতে আপনি এই জিনিসগুলো অ্যান্সার করতে পারেন। এটা বেসিক্যালি আপনাকে ইংলিশে অ্যান্সার করবে। আমি বলবো যে আপনারা এই সব ওয়ার্ক পারমিট, আপনার অ্যাকোমোডেশন, এই সব জিনিসগুলো আপনি মেক শিওর হয়ে তারপরে এম্বাসিতে ফাইল জমা দিয়ে আপনি আপনার বাদ বাকি কাজগুলো ছাড়বেন। সো এবার আসা যাক যে এখানে আপনার স্যালারিটা কেমন হতে পারে। দেখেন, ইউরোপের প্রত্যেকটা দেশেরই একটা স্ট্যান্ডার্ড রয়েছে এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্যালারি নির্ধারণ করা থাকে। এখানে মোটামুটি বেসিক্যালি আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি হচ্ছে 740 থেকে 780 ইউরো পর্যন্ত, বাট এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর। আপনি যদি ভালো এক্সপেরিয়েন্স, কোনো ভালো কাজের উপর যদি আপনি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার স্যালারিটা অনেক বাড়বে। এখানে আপনার ওয়ার্কিং আওয়ারটা কেমন হতে পারে, এখানে আপনার 8 ঘন্টার ডিউটি হবে, সেটা যে ক্ষেত্রেই হোক, আর সপ্তাহে 5 দিন আপনার কাজ হবে। এবার আসা যাক যে এখানে আপনি নাগরিকত্বর যে বিষয়টা, সে ব্যাপারে কিছু কথা বলি যে এটা আপনার কেমন সময় লাগতে পারে। গ্রিসে মোটামুটি মানে বছর বা 2 বছর 3 বছর পর পরে আপডেট হয়। সেটা হচ্ছে যে বিগত দিনে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাকে একটানা 7 বছর, আপনি যদি এখানে আসার পরে কোনোভাবে অবৈধ হয়ে যান, তাহলে আপনাকে এখানে 7 বছরই স্টে করতে হবে। তারপর আপনি আপনার ডকুমেন্টসের জন্য আবেদন করতে পারবেন। আর যদি এখন যে নিয়মটা চলতেছে সেখানে মোটামুটি বেসিক্যালি 3 বছর যদি আপনি এখানে স্টে করেন, তাহলে আপনি আপনার পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি পিআর পেলে আপনি আপনার ফ্যামিলি এবং বাংলাদেশেও মুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমি যে ওয়েবসাইটটার কথা বললাম, এখানে আপনারা কিভাবে নিজে নিজে আবেদন করবেন সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সাকিব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।